আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা সার্কিট এর তৃতীয় চ্যাপ্টারের আরেকটা থিওরেম নিয়ে আলোচনা করব, যে থিওরেমটার নাম হচ্ছে সুপারপজিশন থিওরেম। তোমাদের বইয়ে কারশফের পরে মূলত থেভেনিন নিয়ে আলোচনা করছে, তো আমি যেটা খেয়াল করলাম যে থেভেনিনের আগে সুপারপজিশনটা দেখলে ভালো হবে, কারণ থেভেনিনের অনেক অঙ্ক করতে গেলে সুপারপজিশনের সাহায্য নিতে হয়। আর সুপারপজিশনটা মূলত সহজ একটা থিওরেম। সুপারপজিশনটা আসলে এরকম কোনো থিওরেমই না। তুমি বেসিক ইলেকট্রিসিটির মধ্যে যে সার্কিটের অঙ্কগুলো করছো, নরমাল সিরিজ প্যারালালের যে অঙ্কগুলো, সুপারপজিশন থিওরেমটা ওই সিরিজ প্যারালাল বুঝলেই তুমি করে ফেলতে পারবে। শুধু পার্থক্যটা কি, বেসিক ইলেকট্রিসিটিতে তুমি যে সিরিজ প্যারালালের অঙ্কগুলো করতে সেখানে একটা মাত্র সোর্স থাকতো, আর এখানে একাধিক সোর্স থাকবে, দুইটা তিনটা চারটা এরকম সোর্স থাকতে পারে, এবং তুমি ওইখানে শুধু ভোল্টেজ সোর্স দিয়ে অঙ্ক করছো, এখানে কারেন্ট সোর্স দিয়েও থাকতে পারে। তবে সাধারণত তোমাদের বইয়ে কারেন্ট সোর্সের খুব একটা অঙ্ক নাই, এবং দুইটার বেশি তিনটা সর্বোচ্চ সোর্সের দুই একটা অঙ্ক আছে। অধিকাংশ অঙ্ক সিম্পল, একদম দুইটা সোর্স, দুইটা ভোল্টেজ সোর্স দিয়েই দেওয়া আছে। তো যাই হোক, এর আগে তুমি যেহেতু শুধু একটা সোর্স দিয়ে করছো, এখন দুইটা সোর্স থাকলে তাহলে কিভাবে করবে, এইটাই হচ্ছে একটা নতুন মনে হবে। তো আশা করি আমি একবার বলে দিলে তোমার কাছে সহজ লাগবে। যদিও এই সেমিস্টারে এখন যারা ভিডিওগুলো দেখবে তারা তো অলরেডি এগুলো মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। তো আমি ক্লাসেও সাধারণত সুপারপজিশনটাই থেভেনিনের আগে দেখাই, কারশফের পরেই সুপারপজিশনটা দেখাই। তোমাদেরও আজকে সেই সুপারপজিশন নিয়ে আলোচনাটা আগে করব। খেয়াল করো, আমরা ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স চিনি কিনা, কারণ এই থিওরেম গুলোয় অনেক সময় ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স নিয়ে কথা আসবে। তো ভোল্টেজ সোর্সটা হচ্ছে আমাদের দেখতে এরকম, আর কারেন্ট সোর্সটা দেখতে সাধারণত এরকম। একটা বৃত্ত, তার ভিতরে একটা অ্যারো বা তীর চিহ্ন দেওয়া থাকবে। আর ভোল্টেজ সোর্স তো আমরা চিনি, সাধারণত এটা সবাই চিনবো, ব্যাটারি যেটা আর কি। ভোল্টেজ সোর্স কিন্তু এটা ডিসি ভোল্টেজ সোর্স, এসি ভোল্টেজ সোর্স আবার ভিন্ন। সেটা এরকম যদি আমরা আঁকাই, এরকম একটা এসি সিগন্যাল দেওয়া থাকে, অর্থাৎ একটা সাইন ওয়েভ দেওয়া থাকবে। তো আমরা এই যে থিওরেমের অঙ্কগুলো করতেছি, এই থিওরেমগুলো সাধারণত আমাদের ডিসি দিয়েই করা আছে, এখানে এসি সোর্স লাগবে না। আমাদের শেষ দিকে এসি সার্কিট আছে, তখন আমরা এসি সোর্স নিয়ে কথা বলবো, বা এসি আরো অনেক প্যারামিটার টিটার লাগবে। তো যাই হোক, সুপারপজিশন থিওরেমের আসলে মূল কথাটা কি খেয়াল করো। তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল করবা, এখানে আমাদের ওই কারশফের যে থিওরেমটা ছিল, দুইটা আলাদা আলাদা কেসিএল কেভিএল, সেগুলো আমরা কিন্তু এভাবে ব্যাখ্যা করছি। তো বাকি সুপারপজিশন, থেভেনিন, নর্টন বা ম্যাক্সওয়েল বা এরকম ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার যে থিওরেম গুলো আছে, এই থিওরেম গুলো যদি তুমি ওইভাবে তাত্ত্বিকভাবে পড়তে যাও, এটা খুব কঠিন লাগতে পারে ভাষাগত দিক থেকে। তবে থিওরেমের যে ব্যাখ্যা, অর্থাৎ থিওরেমটা প্রয়োগ করে মূল উদ্দেশ্যটা কি, থিওরেমটা কেন আবিষ্কার হয়েছে, থিওরেমটা যে একজন বিজ্ঞানী বা একজন সায়েন্টিস্ট যে বানাইছে, এর কারণটা কি? কারণটা হচ্ছে তো মূলত একটা সার্কিটকে সমাধান করা। তো সার্কিট সমাধান করার যে কৌশল, সেটাকে যদি আমি বুঝি বা সেটা যদি আয়ত্ত করতে পারি, তাইলেই আমার হবে। সেক্ষেত্রে যদি তোমার পরীক্ষায় থিওরেম আসে, যে থিওরেমটা বিবৃত বা ব্যাখ্যা করো, সেক্ষেত্রে তুমি এই কৌশলগুলো ধারাবাহিকভাবে লিখে দিলেও হয়ে যাবে। কারণ এই থিওরেম গুলো হচ্ছে কি, ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করা হয়েছে, তো অনুবাদটা ওইভাবে ভালো করতে পারেনি, অথবা একটু খুব জটিল লাগবে। যার জন্য এগুলো আমরা ওই ক্লাসেও বলি দিয়ে এগুলো এভাবে না পড়ে তুমি থিওরেম অ্যাপ্লাই করে কিভাবে ম্যাথ সলিউশন করা যায় সেই প্রসেসটা লিখে দিলেই থিওরেমটা হয়ে যাবে। তো তোমাদের যারা অনলাইনে আমার ক্লাসগুলো দেখবা, তাদের জন্য সেই একই পরামর্শ। তো এই থিওরেমের মূল কথাটা হচ্ছে এরকম, যে সুপারপজিশন দেখলেই তোমার মাথায় যে জিনিসটা ফার্স্ট আসতে হবে, সেটা হলো যে এইখানে একাধিক সোর্স থাকবে। এই একাধিক সোর্সের মধ্যে যে কোনো একটা সোর্সকে আমি সার্কিটের মধ্যে রাখবো, বাকি সব সোর্সগুলো আউট করে দেব। এই চিন্তাটা সবার আগে তোমার মাথায় আসতে হবে, যে সুপারপজিশন, ও তাহলে এটা। কারণ এখানে কিন্তু অনেকগুলো থিওরেম আছে, এই চ্যাপ্টারে 4-5টা থিওরেম আছে, পরে আবার আরেকটা চ্যাপ্টারই আছে শুধু একটা থিওরেমের জন্য, যেটাকে বলি আমরা নোডাল অ্যানালাইসিস। তারপরে আবার স্টার ডেল্টা আছে, সেগুলো একটা থিওরেমের মধ্যে ধরা যায়, স্টার ডেল্টা কনভার্সন। তো কোন জায়গায় কি হবে এটা একটু নতুন, ফার্স্ট তোমাদের অনেক সময় ভুলে যেতে পারো যে সুপারপজিশন তাহলে এটা কোনটা, আবার নর্টন, আবার থেভেনিন, প্রায় একই টাইপের।
তো সুপার পজিশন হইলেই তোমার ফার্স্ট মনে রাখতে হবে ও সুপার পজিশন, তার মানে আমার একটা ভালো পজিশন এরকম কিছু, অর্থাৎ আমার যে কোনো একটাকে পজিশন অনুযায়ী আমার সোর্স অ্যাক্টিভ রেখে বাকিগুলোকে আমি ইনঅ্যাক্টিভ করে দেব। এখন এর মানে কি একটাকে অ্যাক্টিভ রেখে বাকিগুলো বাদ দিয়ে দিলাম, অঙ্ক করে ফেললাম, এরকম না। একটাকে অ্যাক্টিভ রেখে সলভ করতে হবে, পরে আবার অন্য সোর্সের জন্য সলভ করতে হবে, এভাবে বারবার কাজ করতে হবে। ওই যে বলছি একটু আগে যে সিরিজ প্যারালালের যে নিয়ম, সেভাবে ঠিকই আছে, কিন্তু একটা সোর্সের জন্য একবার করলেই শেষ হয়ে গেল না। একটা সোর্সের জন্য একবার করলা, পরে অন্য সোর্সের জন্য আবার করতে হবে, দেন দুইটা তিনটা যত কয়টা সোর্স থাকে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে তারপরে তাদের দিক অনুযায়ী পজিটিভ নেগেটিভ দিক অনুযায়ী তাদেরকে যোগ বিয়োগ করে ফাইনাল রেজাল্টটা নিয়ে আসতে হবে। তো মুখে এত কথা বললে মনে হবে যে এত বিশাল কঠিন, স্যার বললো সহজ, আসলে করতে গেলে সহজ লাগবে, আগেই এত কিছু একবারে বললে কঠিন মনে হবে। তো ফার্স্ট আমি এইখানে যে সার্কিটটা আঁকাইছি, দেখো এই ধরনের সার্কিট আমাদের সাধারণত এই সুপারপজিশন দিয়ে করতে বলে, কিন্তু তোমাদের বইয়ে এরকম জটিল সার্কিট নাই। তোমাদের বইয়ে সাধারণত এই যে অঙ্ক আমি একটা তুলে রাখছি, এইটাই মূলত সলভ করব। ফার্স্ট একটু আলোচনা করার জন্য এই সার্কিটটা আমি নিলাম, যেহেতু এখানে কোনো কারেন্ট সোর্স নাই। আমাদের থিওরেমে কারেন্ট সোর্সের কথা থাকবে, বা কারেন্ট সোর্সের অঙ্কগুলো তোমরা এই বইয়ের খুব একটা না থাকলেও যখন তুমি ডুয়েটের এডমিশন কোচিং করবে, প্রস্তুতি নিবে, অথবা দুই একটা অঙ্ক আছে আর কি, কারেন্ট সোর্সের একটা অঙ্ক দুই একটা অঙ্ক আছে, তো এডমিশন অথবা চাকরির পরীক্ষা নিলে তখন কিন্তু একটু হার্ড অঙ্কগুলো করতে হবে। তো যাই হোক, আমরা ফিরে আসি আমাদের এই থিওরেমটা কিভাবে সলভ করব। একদম প্রথমে আমরা মনে রাখবো যে সুপারপজিশন থিওরেম দিয়ে যখন আমি কোনো ম্যাথ সলিউশন করতে যাব, ফার্স্ট আমি যতগুলো সোর্স থাকুক, আমি প্রথমে যে কোনো একটা সোর্সকে অ্যাক্টিভ রাখবো, বাকিগুলোকে ইনঅ্যাক্টিভ করব। এখানে ইনঅ্যাক্টিভ করার মানে কি, ইনঅ্যাক্টিভ করার ক্ষেত্রে আবার দুইটা নিয়ম আছে। যদি আমার কারেন্ট সোর্স হয়, তাহলে সেই কারেন্ট সোর্সটা সেই জায়গা থেকে উঠে যাবে। আমি আর লিখলাম না, নিয়মগুলো তোমরা লিখে নাও, আমার কথা আমি বারবার বলে দিচ্ছি, শুনে তোমরা লিখে নাও অথবা মুখস্থ করে ফেলো। প্রথম কথা হচ্ছে, আমি যে কোনো একটা সোর্সকে অ্যাক্টিভ রাখবো, অর্থাৎ সোর্সটা আমার সার্কিটের সাথে থাকবে, বাকিগুলো আমি খুলে ফেলবো। ঠিক আছে, ইনঅ্যাক্টিভ করবো মানে খুলে ফেলবো। তো এইখানে দেখো, এই সার্কিটে খেয়াল করো, এখানে একটা দুইটা তিনটা চারটা সোর্স আছে, এর মধ্যে দুইটা কারেন্ট সোর্স এবং দুইটা হচ্ছে ভোল্টেজ সোর্স। তো ফার্স্ট আমি চিন্তা করলাম যে এই যে এই ইয়ন সোর্সটাকে আমি অ্যাক্টিভ রাখবো, বাকিগুলো ইনঅ্যাক্টিভ করব। এখন ইনঅ্যাক্টিভ করব মানে কি, যদি কারেন্ট সোর্স হয় তাহলে কারেন্ট সোর্সটাকে খুলে ফেলবো, তার মানে এই জায়গাটা খোলাই থাকবে, এই জায়গাটাও খোলাই থাকবে, কারেন্ট সোর্স এটা খুলে ফেলবো। আর ভোল্টেজ সোর্সটা খুলে সেখানে আবার শর্ট করে দিতে হবে। অর্থাৎ তাহলে ফাইনালি এই কথাটাকে এক কথা আমি কি বলতে পারি, যে যখন আমি কোনো একটা সোর্সকে অ্যাক্টিভ রাখবো, বাকিগুলোকে ইনঅ্যাক্টিভ করব, সেক্ষেত্রে যদি কারেন্ট সোর্স হয় তাহলে ওপেন হবে, এবং ভোল্টেজ সোর্স হলে সেই জায়গাটা শর্ট হবে। অর্থাৎ আমার একটা কারেন্ট সোর্স থাকলে সেটাকে খুলে নিলেই আমার হয়ে গেল, তারপরে আমি কাজ শুরু করতে পারবো। কিন্তু যদি কোনো জায়গায় ভোল্টেজ সোর্স থাকে তাহলে সেটা খুলে সেখানে আবার তার দিয়ে জোড়া লাগিয়ে দিতে হবে। বাস্তবতা হচ্ছে এটা, তার দিয়ে জোড়া লাগিয়ে দিয়ে শর্ট করে দিতে হবে। তো এইভাবে প্রথম ধাপ গেল। এরপরে দ্বিতীয় ধাপ হচ্ছে, এই যে সোর্সটা আমি খোলা রাখলাম ইয়ন, এই ইয়নের জন্য এখন এই R1 এর মধ্যে কত কারেন্ট যাবে, R2 এর মধ্যে কত কারেন্ট যাবে, R3 এর মধ্যে কত কারেন্ট যাবে, বা আদৌ যাবে কিনা। যেহেতু এখানে কারেন্ট সোর্স ছিল, এটা যেহেতু খোলা হয়ে গেছে, এদিকে তো আর কারেন্ট যাবে না, আমরা জানি যে খোলা জায়গায় কারেন্ট যায় না। তো যেখানে যাবে না, যেখানে যাবে কত যাবে সেটাকে আমরা বের করব। এবং সেই ক্ষেত্রে ধরো এটা যেহেতু আমি প্রথম ধরছি, তো এইখানের কারেন্টটাকে আমি যদি ধরি I1, এইটাকে যদি ধরি I2, এবং এটাকে যদি ধরি I3, তো এই I1 I2 I3 কারেন্ট তিনটা তো আসলে এই সোর্সের জন্যই শুধু শেষ না, কারেন্ট তো এই সোর্সের জন্যও যাবে, এখানে যে সোর্সটা ছিল তার জন্যও যাবে, এই কারেন্ট সোর্স এর জন্যও যাবে, একসাথে সব। হয়তো বা আমি যখন এখন খুলে ফেলছি, এখন হয়তো বা আর অন্য কোনো সোর্স নাই, যার জন্য আমি বলতেছি এখানে কারেন্ট যাবে না, কিন্তু এই সোর্সটা লাগাই দিলে তো এইখানে যে কারেন্ট ছিল সেই কারেন্টের দিকে যাবে, তখন এই দিকের কারেন্টও আসবে। অর্থাৎ সবগুলো সোর্স যখন আমার কানেক্টেড, তখন কিন্তু সবগুলো সোর্সের কারেন্টই সব জায়গায় যাবে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, যখন ইয়ন অ্যাক্টিভ, তখন আমি এই আয়ন যেটা বের করব সেটাকে এরকম ধরবো যে আয়ন সিঙ্গেল প্রাইম, একইভাবে I2 সিঙ্গেল প্রাইম, I3 সিঙ্গেল প্রাইম, এরকম যতগুলো থাকে, ফার্স্ট যে সোর্সটাই আমি অ্যাক্টিভ রাখবো সেই সোর্সের জন্য আমি এরকম ইন্ডিকেট করবো সিঙ্গেল প্রাইম।
দ্বিতীয় আমি আবার এই সোর্সটার সবগুলো বের করা হয়ে গেলে এইটাকে আবার আমি শর্ট করে দিতে পারি। এটাকে শর্ট করে দিয়ে ধরো এই পাশেরটাকে আমি অ্যাক্টিভ করলাম। E2 যদি অ্যাক্টিভ করি, এখন এই E2 এর জন্য এই দুটো তো খোলাই থাকবে। E2 এর জন্য আবার প্রতি শাখায় কারেন্ট যাবে বা যেখানে যেখানে যাবে সেই কারেন্ট গুলো আবার এভাবে আমি বের করব। তো এই ক্ষেত্রে আমি 2 নাম্বার সোর্স হিসেবে এখানে I1 ডাবল প্রাইম, I2 ডাবল প্রাইম, I3 ডাবল প্রাইম বা এরকম যদি আরো থাকে সেগুলো বের করব, বা কোনো জায়গায় যদি না যায় সেটা শূন্য আমি ধরতে পারি। হ্যাঁ, এইভাবে আবার ধরো এখানে যে আমার ছিল I2 একটা কারেন্ট সোর্স ছিল, তো এই I2 যখন আমরা অ্যাক্টিভ করব, ধরো এখানে I2 অ্যাক্টিভ করলাম, তো এটা তো ওপেনই থাকবে, তখন এটাও শর্ট এটাও শর্ট। তো এই সোর্সের জন্য আবার কোথায় কোথায় কত কারেন্ট যাবে সেটাকে আবার আমি আচ্ছা এটাকে I2 না ধরে আমরা অন্য কিছু ধরতে পারি, 5 এম্পিয়ার বা এটা এম্পিয়ার A2 ধরো, যেহেতু আমরা I1 2 এর মধ্যে ধরতেছি, এটা ধরো A2, এটা ধরো A1। তো এখন এইখানে আবার যখন এই সোর্সের জন্য আবার কারেন্ট গুলো যখন বের করবো, তখন আমি এরকম ট্রিপল প্রাইম দেব, অর্থাৎ যতগুলো সোর্স থাকবে ততগুলো প্রাইম দিয়ে আমি এভাবে ইন্ডিকেট করব। তো এখন খেয়াল করো, খুব সংক্ষেপে আমি সহজে ধরে নিলাম যে I1 প্রাইম পাইছি আমি 5 এম্পিয়ার, আবার I2 পাইছি 2 এম্পিয়ার, I3 পাইছি 3 এম্পিয়ার, এবং দ্বিতীয় সোর্সের জন্য আমি এখানে পাইছি ধরো 7 এম্পিয়ার, এখানে পাইছি -3 এম্পিয়ার, এখানে পাইছি 1 এম্পিয়ার। এখন আমি কি করব, ফাইনালি ধরো আর সোর্স নাই, আমার দুইটা সোর্স দিয়েই মূলত অঙ্ক করব, তো ধরো সোর্স নাই, তো এখন আমি কি করব, ফাইনালি I1টা কি হবে, ফাইনালি আমার I1টা হবে এই যে I1, অর্থাৎ প্রথম সোর্সের জন্য কারেন্টটা কোন দিকে যাচ্ছিল সেইটার দিক, এবং দ্বিতীয় সোর্সের জন্য কারেন্টটা কোন দিকে যাচ্ছিল, এই দুইটার দিক যদি একই দিকে হয় তাহলে আমি দুইটা কারেন্টকে যোগ করে দেব, অর্থাৎ এই 5 এবং 7কে আমি যোগ করে দেব, 5 যোগ 7 যা আসে তাই। আর যদি দুইটা কারেন্ট দুই দিকে হয় তাহলে সেই অনুযায়ী আমি এখানে চিহ্ন দিয়ে নিতে পারি, যদি দুই দিকে হয় তাহলে আমি একটা প্লাস এবং একটা মাইনাস হলে তাহলে বড়টা দিয়ে ছোটটা বিয়োগ করে দেব। এইভাবে ফাইনাল কারেন্টটা আমার বের করে আমার অ্যানসারটা লিখতে হবে। তো আমি আমার মনে হয় কিছুটা হলেও বুঝাইতে পারছি, তবে আমি অঙ্কটা করতে গেলে আমি শিওর যে তোমাদের কাছে আরো সহজ লাগবে। তো এইখানে দেখো, এই সার্কিটটা আঁকার মূলত উদ্দেশ্য, এরকম এত জটিল সার্কিট তোমাদের নাই, এটার উদ্দেশ্য ছিল মূলত কারেন্ট সোর্স দেখানো। তো আমি যেটা বললাম সংক্ষেপে আরেকবার একটু মনে রাখো অথবা লিখে নাও, যে ফার্স্ট আমি যে কোনো একটা সোর্সকে অ্যাক্টিভ রাখবো, বাকি সোর্সগুলোকে আমি ইনঅ্যাক্টিভ করে দেবো। সেক্ষেত্রে কারেন্ট সোর্স থাকলে সেটা ওপেন হয়ে যাবে, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট হবে। তোমাদের বইয়ে বেশিরভাগ অঙ্কই ভোল্টেজ সোর্স দিয়ে আছে, তুমি শুধু শর্টটা মনে রাখতে পারলেও আশা করা যায় অধিকাংশ অঙ্ক হয়ে যাবে। শর্ট করার পরে প্রত্যেকটা লোডে কত কারেন্ট যাচ্ছে সেটা আমি সিরিজ প্যারালাল নিয়ম অনুযায়ী আগে যেভাবে আমরা বেসিক্যালি সিরিজ প্যারালাল সার্কিটের হিসাব করে বের করছি সেভাবে বের করব, এবং প্রথম যে সোর্স অ্যাক্টিভ করলাম তার জন্য কারেন্টগুলোকে আমি একটা নির্দিষ্ট একটা নিয়মে চিহ্নিত করব। সেক্ষেত্রে আমি বলছি যে সিঙ্গেল প্রাইম, ফার্স্ট সোর্সের জন্য সিঙ্গেল প্রাইম, সেটা I1 সিঙ্গেল প্রাইম, I2 সিঙ্গেল প্রাইম, I3 সিঙ্গেল প্রাইম, এরকম যে কয়টা থাকবে সবগুলো সিঙ্গেল প্রাইম দিয়ে চিহ্নিত করব। এরপরে ওইটার সবগুলো শাখার কারেন্ট বের করা হয়ে গেলে ওই সোর্সটাকে আবার ইনঅ্যাক্টিভ করে দিই, অন্য যে কোনো আরেকটা সোর্সকে আমি অ্যাক্টিভ করব। যদি দুইটা সোর্স থাকে তাহলে তো আর আলাদা অপশনই নাই, একটাকে ইনঅ্যাক্টিভ করলাম, পরে আবার যেটাকে ইনঅ্যাক্টিভ করছিলাম প্রথমে সেটাকে অ্যাক্টিভ করে বাকিটাকে ইনঅ্যাক্টিভ করব, করে সেই সোর্সের জন্য আবার প্রতি শাখার কারেন্টগুলো আমরা বের করব, এবং কোন শাখার জন্য কারেন্ট কোন দিকে যাবে আমরা সম্ভাব্য অনুযায়ী ইন্ডিকেট করে রাখবো। যদি কোনোটা ভুল হয় তো আগেই বলছি যে প্লাস মাইনাসে শুধু ভুল হবে, সমস্যা নেই। এইভাবে করে ফাইনালি দুইটা শাখার বা তিনটা শাখার যাই হোক প্রত্যেকটার কারেন্ট যোগ বিয়োগ করে আমরা ফাইনাল একটা রেজাল্ট পেয়ে যাব। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল অঙ্কে চলে যাই, যে অঙ্কটা আমরা আজকে সমাধান করতে চাচ্ছি। অঙ্কটা ভালো করে যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে আশা করি তুমি সব অঙ্ক পারবে এবং থিওরেমটাও তুমি বুঝতে পারবে। সব অঙ্ক হয়তো বা এই অঙ্কটা দিয়ে পারবে না, কারণ এটা একটা একদমই সিম্পল একটা অঙ্ক, তোমাদের বইয়ে এসেও খুব একটা জটিল অঙ্ক নাই, তবে একটু দুই একটা জটিল লাগতে পারে। শুরুটা একটু সহজ দিয়ে করাই ভালো। তো খেয়াল করো, আমি যে কথা বলছিলাম সেখানে ফার্স্ট বলছিলাম যে আমরা এই কারেন্টের দিক একটু দিয়ে নিতে পারি। ফার্স্ট মূল সার্কিটের কারেন্ট দেখো, এইদিকে যেহেতু পজিটিভ সেই অনুযায়ী আমাদের এই শাখায় কারেন্ট এইদিকে যেতে পারে, এবং এই কারেন্টটাকে আমরা ধরে নিলাম I1। এই দিকে যেহেতু এই সোর্সের পজিটিভ তাহলে এই শাখার কারেন্টও এই দিকে যেতে পারে, সেক্ষেত্রে এই দিকে ধরলাম আমরা, এবং এটা ধরলাম I2। তো কারেন্ট এটাও যেহেতু এই বিন্দুতে আসতেছে এটাও এই বিন্দুতে আসতেছে, তাহলে এই বিন্দু দিয়ে কারেন্ট এই দিকে যাওয়ার পসিবিলিটিটা বেশি, তাহলে এটাকে আমরা এই দিকে ইন্ডিকেট করলাম এবং এটাকে ধরলাম I3। তো এই মূল সার্কিটটা আমরা এভাবে কারেন্টের ডিরেকশনটা দিয়ে নিলাম।
এখন দেখো এখানে এবিসিডি দেওয়ার দরকার নাই, যেহেতু এখানে আমরা লুপ ধরবো না। এখন আমরা কি করব, সেকেন্ড ফার্স্ট এই কাজটা তো আমরা করে নিলাম, অনেক সময় এটা করা থাকতেও পারে, এই জন্য আমি এটা কিন্তু ফার্স্ট তোমার যে বর্ণনা দিলাম সেখানে বলি নাই, অর্থাৎ কারেন্টের দিক এবং কারেন্টের নাম এগুলো দেওয়াও থাকতে পারে সার্কিটে, দেয়া থাকলে ভালো, না দেয়া থাকলে নিজের ইচ্ছা মতন 1 2 3 অথবা এবিসি আইএবিসি অথবা I1 2 3 এগুলো তুমি লিখে নিবে এবং এই সোর্সের পজিটিভ নেগেটিভ অনুযায়ী একটু ইন্ডিকেট করে নিবে। এই ইন্ডিকেট যদি উল্টাপাল্টা হয় তাও সমস্যা নেই, তবে যেদিকে পজিটিভ সেদিকে ধরলে ভালো হবে, মিলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এরপরে সেকেন্ড যে কাজটা আমরা করব, অর্থাৎ আমরা যেটা বলছি যে প্রথমেই আমরা কি করব, একটা সোর্সকে অ্যাক্টিভ রেখে বাকিটাকে ইনঅ্যাক্টিভ করব। সেক্ষেত্রে আমরা এরকম লিখে নিতে পারি যে যখন 35 ভোল্ট চক্রীয়, বা ইংলিশেও লিখতে পারো, পুরোটাই আমরা ইংলিশেও লিখতে পারি, একটু একটু ইংলিশেও চর্চাটা হয়ে যাক, সমস্যা নেই এগুলো একটু। when 35 ভোল্ট অ্যাক্টিভ বা 35 ভোল্ট ইজ অ্যাক্টিভ, তার মানে এই ভোল্টেজ সোর্সটা আমার থাকবে, বাকি যত সোর্স টোর্স যা আছে, আবার লোড ভ্যানিশ করে দিও না, সোর্স এই যে দেখো এই সোর্স, এটা কি ভোল্টেজ সোর্স, আমরা বলছিলাম যেটা ইনঅ্যাক্টিভ হবে, ইনঅ্যাক্টিভ ভোল্টেজ সোর্স, ইনঅ্যাক্টিভ মানে শর্ট হবে, শর্ট হয়ে গেল। আর এখানে 3, এখানে 2, আর এটা তো 35। এখন খেয়াল করো, একদমই সিম্পল একটা সার্কিট না, একদমই সিম্পল একটা সার্কিট। এখন দেখো, এখন এই অবস্থায় এই সার্কিটের কারেন্ট কিন্তু এই লোড থেকে আগের মতোই যাবে, কিন্তু এই দিকের কারেন্টটা কিন্তু আর এদিকে আসবে না, এই দিকের কারেন্টটা কিন্তু এখন এইদিকে যাবে, কিন্তু এটাও এইদিকে যাবে। তো দুইটা কিন্তু আমার আগের ডিরেকশন অনুযায়ী পজিটিভ থাকবে, এটা কিন্তু বিপরীতে চলে যাবে, মানে নেগেটিভ হবে। এই জিনিসটাই আমি বলতেছিলাম যে দিক অনুযায়ী আমার চিন্তা করতে হবে যে সে কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, যেমন এই সোর্সটা অ্যাক্টিভ করলে তখন আমার এখানের কারেন্ট ঠিকই এই সোর্স এই ডিরেকশন অনুযায়ী যাবে, কিন্তু এই I1 অর্থাৎ এই যে 3 ওহম এর ডিরেকশনটা কিন্তু তখন ভিন্ন হয়ে যাবে। কিন্তু এই যে I3 অর্থাৎ এই যে 2 ওহম এর মধ্যে কিন্তু দুইটা সোর্সের জন্যই কারেন্ট সবসময় এদিকেই আসবে। তো আমরা অঙ্ক করি, কথা না বলে অঙ্ক করি, তাইলেই মনে হয় সহজ হবে। এখন খেয়াল করে দিলে সিরিজ প্যারালালের নিয়ম কি ছিল, সোর্সের বিপরীত দিক থেকে ক্যালকুলেশন করে করে সোর্সের দিকে আমাদের আসতে হবে রেজিস্ট্যান্স বের করার জন্য, অর্থাৎ এখানে মোট কারেন্টটা আগে বের করতে হবে, তারপরে না শাখা কারেন্টের প্রশ্ন। তো মোট কারেন্ট বের করতে হলে এখানে মোট ভোল্টেজ দেওয়া আছে, মোট রেজিস্ট্যান্সটা আমার আগে হিসাব করতে হবে। তাহলে দেখো এই 4 এবং এই 2 কি প্যারালালে আছে, কারণ কি এখান থেকে কারেন্টটা বের হয়ে এই পর্যন্ত আসার সিরিজ পথ আছে, এরপরে এখানে এসে এদিকে একটা ভাগ হয়ে যাচ্ছে, এদিকে একটা ভাগ হয়ে যাচ্ছে। তার মানে যখনই কারেন্ট ভাগ হওয়ার সুযোগ আছে তখনই আমার বুঝতে হবে যে এই দুইটা লোড পরস্পর প্যারালালে আছে। তাহলে 2 আর 4 এর প্যারালাল কিভাবে হবে, আর তার সাথে এই 3 তো সিরিজ, এটা তো আমরা বুঝতেছি। তাহলে এই সার্কিটের এই যে সার্কিটটা এখন আছে, এই সার্কিটের মোট রেজিস্ট্যান্স হবে আমার 3 যোগ প্যারালাল হিসাব আমরা এভাবে করছিলাম, দুইটার গুণফল বাই দুইটার যোগফল, অথবা ইনভার্স দিয়ে হোল ইনভার্স দিয়েও করা যেতে পারে। তো খেয়াল করো, আমরা এখানে পাচ্ছি কি 4 দুগুণে 8 বাই হচ্ছে 4 এর 2 যোগ করলে 6। তো আমরা একসাথেও লিখতে পারি, অথবা এরকম 8/6, তারপরে তার সাথে যোগ হচ্ছে আমার 3। তো এটাকে আমরা পাচ্ছি 4.3333, এরকম একটা রেজিস্ট্যান্স পাচ্ছি। তাহলে কি পাচ্ছি 4.33, বা আরো একটা নিতে পারো বা দুইটা নিলেও হয়, 333 এরকম অনেকগুলো আসছে। তো এইখানে কি পাইলাম, এটা মোট রেজিস্ট্যান্স এই সার্কিটের মোট রেজিস্ট্যান্স যদি এটা হয় তাহলে মোট কারেন্ট কত হবে, এই সার্কিটের মোট কারেন্টটাই কিন্তু হবে আমার এই I1, কারণ কি এখান থেকে বের হয়ে এই পর্যন্ত মোট কারেন্টই আসবে। তো IT যেটা সেটাই হবে মূলত আমার I1, এটা একটু বুঝতে হবে। তাহলে I1টা কত হবে, মোট ভোল্টেজ বাই হচ্ছে মোট রেজিস্ট্যান্স, মোট ভোল্টেজ বাই মোট রেজিস্ট্যান্স। তাহলে দেখো 35 ভাগ হচ্ছে আমার 4.33, এখন সংখ্যা বেশি নিলে একটু কম বেশি হতে পারে, সেটা কোনো বিষয় না। তাহলে এটা আসলো কত 8.08, খেয়াল করো 8.08। তাহলে I1 এটাকে আমরা বলছিলাম যে ফার্স্ট সোর্সের জন্য সিঙ্গেল প্রাইম ধরবো, তাহলে আমি একটা কারেন্ট কিন্তু পেয়ে গেছি, অর্থাৎ I1 এর প্রথম অ্যাক্টিভ সোর্সের জন্য আমি একটা কারেন্ট পেয়ে গেছি। এখন খেয়াল করো, এখন আমাদের এখানে হচ্ছে কি I3 এবং এখানে আছে I2। তো আমি যদি এখন এই I2টা বের করি, I2 দেখো, এবং এটা কি হবে, এটা পজিটিভ হবে,
পজিটিভ কেন? আমরা বলছি যে মূল সোর্সে যেদিকে ডিরেকশন, আমার এই সোর্সের জন্য যদি সেই দিকেই ডিরেকশন হয় তাহলে আমরা সেটাকে ধরবো পজিটিভ, আর যদি বিপরীত হয় তাহলে হবে নেগেটিভ। এখন খেয়াল করো তাহলে I2 যেটা I2, তো মোট কারেন্ট আমরা পাইলাম। এখন এই শাখার কারেন্ট এটাই তো I2, তাই না? এখানেই তো I2। তো এখানে দেখো, এখানে আগে ছিল এইদিকে, এখন যাবে কারেন্টটা এইদিকে, কারণ এই সোর্সের প্রভাবে কারেন্ট এদিকেও যাবে, এই দিক দিয়ে এদিকে যাবে, তাহলে এটা নেগেটিভ হবে, নেগেটিভ হবে। তো কারেন্টটা কত হবে আগে আমরা সেটা বের করি। তো কারেন্ট ডিভাইডার রুল এখন অ্যাপ্লাই করব। আমরা জানি যে মোট কারেন্ট হয়ে গেছে, এখন কারেন্ট ডিভাইডার রুল করে এখানে একটা এখানে একটা, তো এটাকে আমরা ডিভাইডার রুল অ্যাপ্লাই করলে কি, ডিভাইডার রুলটা কি ছিল, মোট কারেন্ট অর্থাৎ এই সার্কিটের মোট কারেন্ট 8.08 ইনটু বিপরীত শাখা, এখন বিপরীত শাখা কত, এই 2 বাই হচ্ছে 2 শাখার রেজিস্ট্যান্সের যোগফল, তাহলে 4 যোগ 2। খেয়াল করো এটা কত আসে আমাদের, খেয়াল করো এখানে ক্যালকুলেটরে কিন্তু পুরো অ্যান্সারটা লেখা আছে, কিন্তু আমি এখানে লিখছি 08। তো সেই ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে, পুরো অ্যান্সারের সাথে আমি 2 গুণ করে দিচ্ছি, 2 গুণ করে দিলাম, দেন ভাগ হচ্ছে 4 আর 2 6। তো এটা দেখো আসতেছে 2.69, 2.69। তো একটু কম বেশি হতে পারে দশমিকের পর, এটা কোনো বিষয় না। বাকি হচ্ছে এখন কি, এই কারেন্টটা কিন্তু হবে কি আমার নেগেটিভ চিহ্ন, কারণ এটা আমার মূল ডিরেকশনের বিপরীত দিকে যায়। এখন খেয়াল করো I3 কারেন্টটা কিন্তু মূল ডিরেকশনের দিকেই যাবে, এটা পজিটিভ হবে। তো এটাকে আমি এরকম কারেন্ট ডিভাইডার রুল দিয়েও করতে পারি, অথবা মোট কারেন্ট থেকে, দেখো মোট কারেন্ট হচ্ছে আমার এত, এই অর্থাৎ মোট এখান থেকে আসতেছে 8 অ্যাম্পিয়ার বা 8.08, বা এখান থেকে 8 আসতেছে এবং এইদিকে যাচ্ছে আমার 2.69, তার বাকিটা তো এইদিকে যাবে। তো এটার ডিভাইডার রুল ব্যবহার না করে এই মোট কারেন্ট থেকে এই কারেন্টটাকে বিয়োগ করে দিলেই মূলত আমাদের এটা হয়ে যাবে। তাহলে 8.08 মাইনাস আমাদের ওই এই কারেন্টটা তো অ্যান্সারে ছিলই, তো এটাকে আমি অ্যান্সার করে দিলেই পারি, অ্যান্সার ইকুয়াল দিলেই হয়ে যাবে। তাহলে এটা আসতেছে আমার হচ্ছে এখানে লিখি 5.38539 লেখা যায়, এটাও হবে পজিটিভ। হ্যাঁ, তো এগুলো একক লিখলাম না, যেহেতু ফাইনাল রেজাল্টে আমি একক লিখবো। খেয়াল করো তাহলে একটা সোর্সের জন্য আমার কারেন্ট বের করা কিন্তু হয়ে গেল। আমরা একটু ছোট করে করি, তাহলে একসাথে সব সম্পূর্ণ রেজাল্টটা করা যাবে। এখন দেখো তাহলে সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে কি, যখন আমার 40 ভোল্ট ইজ অ্যাক্টিভ, বা 40 ভোল্ট অ্যাক্টিভ এটা লিখলেই হবে, বা বাংলায় তুমি যদি লিখতে চাও যখন 40 ভোল্ট অ্যাক্টিভ, অথবা 40 ভোল্ট সক্রিয়, অথবা 40 ভোল্টের জন্য, এভাবে লিখলে হবে। তুমি যা লেখো এটা কোনো বিষয় না, বুঝাইতে পারলেই হচ্ছে যে 40 ভোল্ট অ্যাক্টিভ ধরে আমি কাজ করতেছি। তুমি যদি ভুলে যাও তাহলে বাংলায় 40 ভোল্টের জন্য এরকম লিখলেও কোনো সমস্যা নেই। তো এখন দেখো সার্কিটটা জাস্ট ঘুরে যাবে, অর্থাৎ এই পাশটা এখন শর্ট হবে, এই পাশটা শর্ট হবে, আর এই পাশটার সোর্সটা অ্যাক্টিভ থাকবে, এই আর কিচ্ছু না, সব সেম। এখানে 4, এখানে 2 আর এখানে 3। তো এবার কি, এবার কিন্তু এই দিক থেকে আমার হিসাবটা করতে হবে। তাহলে এবার এই 4 থাকবে সিরিজে, এই সার্কিটের দেখো, এই সার্কিটের জন্য RT এটা সিঙ্গেল প্রাইম দিছিলাম, এটাকে ধরো RT ডাবল প্রাইম, মানে দ্বিতীয় সোর্সের জন্য মোট রেজিস্ট্যান্স। তো সেটা কি হবে, এই দুইটা হবে প্যারালাল, তার সাথে এই 4 হবে যোগ। তো 4 কে আগে যোগ করে, প্যারালাল মানে কি গুণফল বাই যোগফল, অথবা বলছি ইনভার্স। তাহলে এইটা দেখো কত আসে, এটা আমার আসতেছে হচ্ছে 3 দুগুণে 6/5, 6/5, তার সাথে যোগ হচ্ছে তোমার 4, তো এটা আসতেছে আমার 5.2, আসতেছে কত 5.2 ওহম। এখন খেয়াল করো তাহলে মোট রেজিস্ট্যান্স আমরা পেয়ে গেলাম, তাহলে মোট কারেন্ট পাবো, মোট কারেন্টটাই হবে এক্ষেত্রে কিন্তু I2 4 ওহমের যে কারেন্ট I2, এবং এটা কিন্তু এইদিকে যাবে, এবার কিন্তু এইদিকে যাবে, অর্থাৎ আগের ডিরেকশন অনুযায়ী যাবে, এবং এটা আগের ডিরেকশন ছিল এইদিকে, কিন্তু এটা যাবে এইদিকে, আর এই কারেন্টটা একই দিকে যাবে। তাহলে এইবার এটা হবে নেগেটিভ আর এই দুটো হবে পজিটিভ। তো আমরা মোট কারেন্ট যেটা পাবো এখানে, এই সার্কিটের মোট কারেন্টটাই হবে আমার কি I2। এবার কিন্তু I2টাকে আমরা আগে বের করতে হবে অবশ্যই, যেহেতু I2টা আমার IT, এবং এটা দ্বিতীয় সোর্সের জন্য দেব ডাবল প্রাইম। তো এটা কত হবে দেখো, মোট ভোল্টেজ বাই মোট রেজিস্ট্যান্স, মোট ভোল্টেজ বাই মোট রেজিস্ট্যান্স হবে কি এই সার্কিটের মোট কারেন্ট, এবং সেটাই হয়ে যাবে আলটিমেটলি এখন মূল শাখার I2। 40 বাই হচ্ছে 5.2,
40 বাই 5.2 তাহলে এটা আসতেছে 7.69 7.69 তো এটাকে আমরা এখন কি ধরবো বলছি পজিটিভ ধরবো খেয়াল করো i2 টা হয়ে গেছে এখন আমরা এটাকেও আগে করতে পারি এটাকেও আগে করতে পারি যে কোনো একটা করলেই হবে তো আমি আগে এই যে 3 যেটা অর্থাৎ i1 এটা করলাম i1 ডাবল প্রাইম এটা হবে কি মোট কারেন্ট কত 7.69 ইনটু বিপরীত শাখা কত 2 বাই হচ্ছে দুই শাখার রেজিস্ট্যান্সের যোগফল 3 প্লাস 2 তাহলে খেয়াল করো এটা কত আসে আমার যে অ্যানসার আছে পুরোটাই আমি রাখলাম তার সাথে দিলাম আচ্ছা আমি তুলে নিই 7.69 ইনটু 2 ভাগ হচ্ছে 5 তো এটা তোমরা একদম ইজিলি করতে পারবে 3.076 এরকম আসতেছে তো এই কারেন্টটা কিন্তু হবে কি বিপরীত দেখো এই মূল সোর্সে যাচ্ছিল এদিকে এই সোর্সে যাবে এদিকে তো এটাকে আমরা ধরবো নেগেটিভ কারেন্ট আর একটা থাকলো আমাদের সেটা হলো কি i3 এই যে এই শাখাটা 2 ওহম i3 ডাবল প্রাইম তো এটা সেই আগের মতোই এই দিক থেকে আসতেছে এই 7.69 কারেন্ট এইদিকে গেল আমার চলে হলো এত বাকিটা আসবে এদিকে তাহলে মোট কারেন্ট মাইনাস হচ্ছে ওই শাখার কারেন্ট ইকুয়াল হবে এটা তো এটা কত আসে দেখি আমরা 7.69 মাইনাস অ্যানসারটা দিয়ে ইকুয়াল চাপনি আমার হয়ে যাবে এটা আসতেছে 4.6 তো এটাও কিন্তু প্লাস হবে মনে রাখবা যে এই টাইপের সার্কিট যদি হয় এই টাইপের সার্কিট হলে যে মাঝখানের কারেন্টটা দুইটা সোর্সের জন্যই একই দিকে যাবে বেশিরভাগ সার্কিট তোমাদের এরকমই আছে তো এইরকম সেম সার্কিট হয় যদি সার্কিট এরকম হয়ে মান যাই হোক সেক্ষেত্রে দুইটা কারেন্টের এই মাঝখানের শাখায় কারেন্টটা দুইটাই পজিটিভ হবে আর যখন এইটা অ্যাক্টিভ তখন এইটা পজিটিভ হবে বাকিটা নেগেটিভ আবার যখন এটা অ্যাক্টিভ তখন এটা পজিটিভ হবে বাকিটা নেগেটিভ এইভাবে ইজিলি মুখস্থও রাখতে পারো তো এখন খেয়াল করো আমাদের কিন্তু প্রত্যেকটা কারেন্ট বের করা হয়ে গেছে দুইটা শাখার জন্য আলাদা আলাদা কারেন্ট বের হয়ে গেছে এখন আমরা কি করব এখন এই i1 i2 i3 ডাইরেক্ট বের করে ফেলবো তো i1 কি হচ্ছে দেখো i1 এখানে আমাদের i1 কোথায় এই যে i1 সিঙ্গেল প্রাইম আর i1 ডাবল প্রাইম এই যে দেখো i1 ডাবল প্রাইম লে এখানে দেখো দুইটাকে আমাদের কিন্তু বিপরীতমুখী তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ হয়ে যাবে i1 ডাবল প্রাইম তো আমরা এখানে পেয়েছি হচ্ছে এখানে কত পেয়েছি আমরা দেখো 4.33 সরি এটা না এটা তো রেজিস্ট্যান্স এই যে 8.08 মাইনাস i1 এই যে এখানে i1 হচ্ছে এটা 3.076 আমরা আগে লিখে নিই তারপরে i2 এর ক্ষেত্রেও তাই হবে i2 এর ক্ষেত্রে আবার এটা পজিটিভ হবে এটাকে তাহলে আমরা আগে লিখবো হ্যাঁ 7.67 মাইনাস i2 এই যে i2 মাইনাস 2.69 যা হয় থাকবে আর i3 এর ক্ষেত্রে দুইটা যেহেতু পজিটিভ হবে সেক্ষেত্রে কোনো ঝামেলা নাই তো i3 এখানে আসছিল আমার 5.39 আর এখানে i3 আসছে আমার 4.614 তো এই দুইটা যোগ করলে এমনিতেও এটা হওয়া লাগবে এই দুইটা বের করে ওটা যোগ করে বের করা যায় তো আমরা দেখি এখন ক্যালকুলেটর দিয়েই করি 8.08 মাইনাস 3.076 তো খেয়াল করো এটা আসতেছে আমার 5.004 অ্যাম্পিয়ার এটা 5 ধরলেও হয়ে যায় আর কি হ্যাঁ এটা একটা आंसर পরেরটা কত আসে দেখি আমরা 7.69 মাইনাস হচ্ছে 2.69 তো এটা বোঝাই যাচ্ছে যে তো লাগে না ক্যালকুলেটর 5 অ্যাম্পিয়ার এটা হচ্ছে আর এটাকে আমরা করে দিলে 5.39 যোগ হচ্ছে 4.614 তো এটা দেখো 10.004 তো আমি বলছি যে এই দুইটা যেহেতু একই দিকে যাচ্ছে এটা এবং এটা একই i3 দিয়ে বের হচ্ছে তাহলে এই দুইটার যোগফল এমনিতেই এটা হবে খেয়াল করো এই দেখো এখানে আছে 5.004 এখানে আছে 5 তার মানে 10.004 তো এই দুইটা যোগ না করেও তুমি ওই দুইটা বের করে সেই দুইটা যোগ করেও এটা বের করতে পারো তো এটাও একটা आंसर হবে অ্যাম্পিয়ার লিখে এখানে आंसर লিখে দাও প্রত্যেকটাই आंसर তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পারবে ক্যালকুলেশন গুলো ইজি আছে
জাস্ট আমার সিরিজ প্যারালালটা যাদের ক্লিয়ার আছে, যাদের বেসিক ইলেকট্রিসিটিতে ঝামেলা আছে তাদের জন্য কঠিন লাগবে, বাট যাদের বেসিক ইলেকট্রিসিটি খুব ক্লিয়ার আছে অর্থাৎ নর্মাল সিরিজ প্যারালালটা যারা অন্তত বোঝে তাদের জন্য আমার মনে হয় সুপারপজিশন কোনো ব্যাপারই হবে না। তো যাই হোক, যদি এই সিম্পল ক্যালকুলেশনের মধ্যেও তোমরা কোনো জায়গায় বুঝতে কঠিন মনে হয় তো কমেন্টসে তোমরা প্রশ্ন করতে পারো, কোনো জায়গায় না বুঝলে আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব। তো আজকে একটা অঙ্ক দিয়েই ভিডিওটা শেষ করে দিলাম। নেক্সট দিন আর একটা ভিডিও, আর একটা ম্যাথ, একটু জটিল টাইপের ম্যাথ দিয়ে হয়তোবা আর একটা ভিডিও তৈরি করব। আর যদি মনে হয় যে না একটা দিয়েই মোটামুটি বুঝতে পারবা, তাহলে নেক্সট দিন হয়তোবা নর্টন বা সুপার থেভেনিনে চলে যাব। থেভেনিনটা আগে করব, তারপর নর্টন। তো এই 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 ক্লাসটাই আবার একটু আমরা যদি রিভিউ করি, যে ফার্স্ট হচ্ছে কি করব, আমরা যে কোনো একটা সোর্সকে অ্যাক্টিভ করব, বাকি ভোল্টেজ সোর্স থাকলে শর্ট করব, কারেন্ট সোর্স থাকলে ওপেন করে দেবো। এরপরে ওই সোর্সের জন্য প্রতি শাখার কারেন্ট বের করার জন্য যা যা করা লাগে তাই করবো, অর্থাৎ মোট রেজিস্ট্যান্স বের করা লাগলে করবো, এরপরে মোট কারেন্ট বের করবো, তারপর শাখা কারেন্ট গুলো পর্যায়ক্রমে আমরা বের করবো, যেহেতু আমাদের প্রতিটা শাখার কারেন্ট বের করতে হবে। বেসিক ইলেকট্রিসিটিতে নরমালি আমাদের ছিল মোট কারেন্ট বের করা, কোনো অঙ্কে ছিল কোনো একটা নির্দিষ্ট শাখার কারেন্ট বের করা, আর এখানে প্রত্যেকটা শাখার কারেন্টই বের করতে বলবে সাধারণত। মনে রাখবে দুইটা জিনিস, যে সুপারপজিশন এবং কারশফ, এটা সাধারণত প্রতিটা শাখার কারেন্ট বের করতে বলে এই থিওরেম দিয়ে, আর নর্টন এবং থেভেনিন দিয়ে সাধারণত যে কোনো একটা শাখার কারেন্ট বের করতে বলে। তো যেহেতু প্রতিটা শাখার কারেন্ট বের করতে হবে, এই জন্য আমাকে যে কোনো একটা সোর্স অ্যাক্টিভ রেখে ওই ফার্স্ট মোট রেজিস্ট্যান্স বের করে, মোট কারেন্ট বের করে, তারপরে এই আমাদের কারেন্ট ডিভাইডার রুল দিয়ে প্রত্যেকটা শাখার কারেন্ট পর্যায়ক্রমে বের করতে হবে, এবং এরপরে অন্য সোর্সটাকেও অ্যাক্টিভ ধরে একই কাজ আমরা করছি। দেখো এরপরে কি করছি, দুইটা সোর্সের জন্য আলাদা আলাদা যে কারেন্ট গুলো পাইছি সেগুলো যোগ বিয়োগ করে আমরা ফাইনালি একটা কারেন্ট বের করছি। তো সেই ক্ষেত্রে আমরা বলছি যে এই শাখার কারেন্টটা এই সোর্সের জন্য যখন পজিটিভ হয় তখন এই সোর্সের জন্য সেটা নেগেটিভ হয়। একইভাবে এইটা যখন এটার জন্য যদি পজিটিভ হয় তাহলে এটার জন্য নেগেটিভ হয়, যেহেতু দুইটা সোর্স দুই দিকে বিপরীতমুখী। আর এই শাখাটা সবসময় একইমুখী হয়, অর্থাৎ এই I3 বা মাঝখানের শাখাটা যদি এরকমই হয় সার্কিট আর কি, এই শাখাটা দুইটা কারেন্টই যোগ হবে, আর এই শাখা দুইটা একটা যোগ একটা বিয়োগ হবে। এটা মনে রাখতে পারলে আশা করি আর কোনো ভুল করবা না এবং কনফিউজ থাকবে না। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম।